আজ আমাদের দীঘার দ্বিতীয় দিন। আজ আমরা দীঘার আশপাশের অনেকগুলো স্পট ভিজিট করব, তাই সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট করতে চলে এলাম। আমাদের ব্রেকফাস্ট রুম ফেয়ারের সাথেই ইনক্লুড ছিল। এখানে বলে রাখা ভালো, এই হোটেলে আপনারা ইনক্লুডিং ব্রেকফাস্ট রুম নিতে পারেন, আবার ব্রেকফাস্ট ছাড়াও রুম বুকিং করতে পারেন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ রুম নিলে এতগুলো খাবারের আইটেম পাবেন মাত্র 200 টাকার বিনিময়ে। এটা শুধু একজনের জন্য নয়, একটা রুমে যদি 4 জন থাকেন তাহলে 4 জনই এই ব্রেকফাস্ট করতে পারবেন। ব্রেকফাস্ট সেরে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। আমাদের যেহেতু সন্ধ্যে 6:30টায় ট্রেন রয়েছে, তাই এত অল্প সময়ের মধ্যে সবগুলো স্পট ভিজিট করতে পারবো না, তাই ঠিক করলাম কিছু সিলেক্টেড জায়গাগুলোই আমরা যাব। তবে তার আগে স্পিডবোট চড়তে চলে এলাম নিউ দীঘা বিচে। প্রথম দিনই আমরা স্পিডবোট চড়বো বলে ঠিক করেছিলাম, জোয়ার ছিল বলে সমুদ্রে কাউকে নামতে দেয়নি, তাই আজ আগে স্পিডবোট চড়বো, তারপর বাকি সব ঘুরবো। এখানে বিভিন্ন দামের রাইড রয়েছে। আমরা 10 কিলোমিটার যাওয়া আসার বিনিময়ে মাথাপিছু 200 টাকার রাইড বুক করেছিলাম। স্পিডবোট কত করে ভাড়া? 150 থেকে স্টার্ট আছে, 150, 200, 300, 3 টাইপের বোট আছে। কোনটা করতে চান? সিঙ্গেল জেট আছে, ওটা একজন যায়, ওটা 600 টাকা। বাম্পিং রাইড আছে সোপাটা, ওটা 2 জন যায়, পার হেড 500 টাকা। একটা বানানা আছে স্নানের জন্য, মাঝখানে নিয়ে যাওয়া হয়, ওটা পার হেড 300 টাকা। কোনটা করবে? সব কিছু আইটেম আছে ওয়াটার স্পোর্ট। এর আগে যতবারই দীঘা এসেছি কোনোবারই স্পিডবোট চড়তে পারিনি, আজ ফার্স্ট টাইম স্পিডবোট চড়বো, তাই এই অ্যাডভেঞ্চার রাইডের জন্য আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড ছিলাম।
বিচ থেকে 5 কিলোমিটার আসার পর এরকম একটা জায়গায় আমাদের বোটের ইঞ্জিন বন্ধ করে দিল। সমুদ্র থেকে প্রায় অনেকটা দূরেই আমরা চলে এসেছি। এখানে একদমই ঢেউ নেই। ফটোশ্যুট করার জন্য 10 মিনিট এখানেই বোট দাঁড়িয়েছিল। আপনারা চাইলে সাথে করে ফটোগ্রাফারও নিয়ে যেতে পারেন। ফটোগ্রাফার নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। অনেকক্ষণ ফটো সেশনের পর আমাদের বোট আবারও চলতে শুরু করলো বিচের দিকে। এরপর আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য চন্দনেশ্বর মন্দিরের দিকে। নিউ দীঘা থেকে চন্দনেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। যেতে সময় লাগে 30 মিনিটের মতো। আমাদের টোটো ভাড়া পড়ল মাথা পিছু 30 টাকা। চলে এলাম মন্দিরের প্রবেশদ্বারের সামনে। প্রবেশদ্বারের ডান দিকেই রয়েছে জুতো রাখার স্থান। মন্দিরে প্রবেশ করতেই দেখতে পাবেন প্রবেশদ্বারের দুদিকে রয়েছে 2টি সিংহের মূর্তি। এমনি দর্শন করবো সবাই মিলে একটা মন্দির উদ্দেশ্যে 50 টাকা দিলে দর্শন করার সাথে সাথে একটা প্রসাদ পাবেন। না আমরা এমনি দর্শন করবো। এমনি যেতে পারেন। এমনি টিকিট কত করে? এমনি কোনো টিকিট নেই। পুজো দিলে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 300 টাকা, 500 টাকা। আচ্ছা। স্থানীয় লোকেদের কাছে এই মন্দির মনস্কামনা মন্দির নামেও পরিচিত। এটি অত্যন্ত জাগ্রত একটি শিব মন্দির। পাতাল ফুঁড়ে উঠে আসায় এই মন্দিরে শিব স্বয়ম্ভূ রূপে পূজিত হন। মন্দিরে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন শিবের বাহন নন্দীর মূর্তি। স্থানীয় লোকেরা মনে করেন তাদের মনস্কামনার কথা যদি নন্দীর কানে কানে এসে বলা যায় তবে তাদের মনস্কামনা অবশ্যই সেটা পূর্ণ হয়। ভক্তদের রোগ ব্যাধি দূর করা, সংসারে শান্তি ফেরানো, এমন হাজারো সমস্যায় এই মন্দির বড় ভরসাস্থল। সংসারে শান্তি ফেরাতে দূর দূরান্ত থেকে সংসার পরিত্যক্ত মহিলারা এখানে ভিড় করেন, ভগবানের কাছে হত্যে দেন। তাতে নাকি কাজও হয় বলে দাবি ভক্তদের। এই মনস্কামনা মন্দির প্রায় 300 বছরেরও বেশি পুরনো। এই মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে।
শিব মূর্তির পাশাপাশি এই মন্দিরে জগন্নাথ দেবের মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে। এই মন্দিরে একটি পুকুর আছে, সেখানে চড়কের সময় 3টি কাঠ পাওয়া যায়। চড়কের প্রধান সন্ন্যাসী 3টি কাঠের মধ্যে একটিকে সিঁদুর দিয়ে পুজো করেন, তারপর ওই কাঠ নাকি নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। এমনটা নাকি প্রতি বছরই ঘটে। প্রতি বছর 14ই এপ্রিল এখানে বড় করে মেলা বসে। এই মেলা 7 দিন ধরে অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ওই সময় এই মেলা দেখার জন্য এই মন্দিরে উপস্থিত হন। মন্দিরের গেটের বাইরে অনেক দোকান রয়েছে, যেখানে ছোট বড় ঠাকুরের মূর্তি থেকে শুরু করে অনেক মাটির পুতুলও বিক্রি হচ্ছে। চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য দীঘার অন্যতম নির্জন সমুদ্র সৈকত তালসারির উদ্দেশ্যে। চন্দনেশ্বর মন্দির থেকে তালসারির দূরত্ব প্রায় 1 কিলোমিটার, যেতে সময় লাগে 15 মিনিটের মতো। উড়িষ্যার সবচেয়ে সুন্দর নির্জন বীচগুলির মধ্যে তালসারির বীচ অন্যতম। এখানে সুবর্ণরেখা নদীর একটি ধারা এসে মিশেছে বঙ্গোপসাগরে। জোয়ারের সময় এই স্থানটি পুরো জলে ভরে থাকে, তখন নৌকা করে তালসারি বিচে যেতে হয়। এখন ভাটার সময়, একদমই জল নেই, হেঁটে হেঁটেই নদী পার করা যাবে। আমরা লালকাঁকড়ার বীচ দেখব বলে একটা বাইক ভাড়া করে নিলাম। বাইক ভাড়া নিল 100 টাকা। আপনারা নিজেও বাইক চালিয়ে যেতে পারেন লালকাঁকড়ার বিচে, আবার ওদের লোকও আসে যারা আপনাকে লালকাঁকড়ার বীচ ঘুরিয়ে দেখাবে। তালসারির বিস্তীর্ণ সাদা বালির সৈকতে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় লাল কাঁকড়ার। তারা মূলত বালির নিচেই গর্ত করে থাকে এবং মাঝে মাঝে বাইরে বেরিয়ে আসে, আবার মানুষের পায়ের আওয়াজ পেলে আবার গর্তে ঢুকে যায়। তালসারি বেড়াতে এলে এই লাল কাঁকড়ার দেশে একবার অবশ্যই আসবেন। একপাশে অপার নীল সমুদ্র আর অন্য পাশে ঝাউবনের সারি, সাথে নির্জন সমুদ্র সৈকত। যারা নির্জনতা পছন্দ করেন তাদের কাছে এই স্থানটি এক টুকরো স্বর্গরাজ্য বলা যেতেই পারে। লাল কাঁকড়ারা সাধারণত এরকম ছোট ছোট গর্ততেই বসবাস করে। আমাদের বাইক চালক আমাদের লাল কাঁকড়া ধরে দেখাবে বলে বালিতে গর্ত করতে শুরু করলো। প্রায় 1 হাত গর্ত থেকে অবশেষে একটা লাল কাঁকড়া ধরে আনলো আমাদের জন্য।
কাঁকড়াটাকে নিচে ছেড়ে দিতেই ছটফট করে পালাতে শুরু করলো। আমিও ছুটলাম তার পেছন পেছন। নিস্তব্ধ প্রকৃতির মাঝে সমুদ্রের গর্জন রোমাঞ্চ জাগিয়ে তুলবে মনে। এমন নির্জন এবং পরিষ্কার সমুদ্র সৈকতের ধারে বালিয়াড়িতে পা ডুবিয়ে একলা অনেক দূর হেঁটে যাওয়া আপনার মনের মধ্যে এক নৈসর্গিক সুখ ও শান্তি এনে দেবে। আপনারা চাইলে এখান থেকে জেলেদের সাথে নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন, এমনকি জেলেদের থেকে মাছও কিনে নিয়ে যেতে পারেন। সূর্যাস্তের সময় দূর থেকে সুবর্ণরেখা নদীর মোহনার দিকে তাকিয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন। অনেকক্ষণ সময় কাটানোর পর এবার ফেরত যাওয়ার পালা। মন যেন কিছুতেই এই স্থান ছেড়ে যেতে চাইছে না, তাও যেতে হবে। হাতে বেশি সময়ও নেই, এখন উদয়পুর বিচও যাওয়া বাকি আছে। ফেরিঘাটে ঘর সাজানোর বেশ কিছু সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা চাইলে বাড়ির জন্য এখান থেকে কিছু কিনে নিয়েও যেতে পারেন। এরপর আবারও টোটো করে গ্রামের সরু আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম আজকের শেষ ঠিকানা উদয়পুর বিচের দিকে। দীঘা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উড়িষ্যা সীমান্ত লাগোয়া এই উদয়পুর বিচ। নিউ দীঘা এবং তালসারির মাঝখানে এর অবস্থান। এখানকার বিশাল বিশাল ঝাউগাছের সারি মুগ্ধ করে পর্যটকদের। এই উদয়পুরকে অনেকে মিনি গোয়াও বলে থাকে। ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার এই উদয়পুর। বর্তমানে আমোদ প্রমোদ আর মনোরঞ্জনের জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই উদয়পুর বিচ। প্রতি বছর রাস পূর্ণিমায় এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। সাদা শাড়ি থান দিয়ে নৌকা বানিয়ে বাজনা বাজিয়ে নৃত্য করা ধর্মীয় অনুষ্ঠানেরই একটি অংশ। তাদের এই নৃত্যানুষ্ঠানে সাধারণ পর্যটকরাও তাদের সাথে সঙ্গ দিয়েছে। এখানে কাঁকড়া, চিংড়ি ও বিভিন্ন রকমের মাছ ভাজার প্রচুর দোকান রয়েছে। গরম গরম মাছ ভাজা আর কাঁকড়ার সাথে সমুদ্রের জলে পা ডুবিয়ে সমুদ্রের গর্জন উপভোগ করার জন্য দীঘার বহু পর্যটক এই বিচে চলে আসেন। ওল্ড দীঘা বা নিউ দীঘা বিচের মতো এই উদয়পুর বিচে পুলিশের সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। এখানে সুরাপ্রেমীরা বিচে বসেই বিভিন্ন অ্যালকোহল, বিয়ার এবং হুক্কা পানের আনন্দ উপভোগ করতে পারেন, তবে সেটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। মদের নেশায় কেউ যদি কোনো বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে, সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ আইনি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।
উদয়পুর বিচে এরকম ছোট বড় প্রচুর স্টারফিশ দেখতে পাওয়া যায়। বেশ কিছু বছর আগেও এই উদয়পুর ছিল নিরিবিলি এবং নির্জন। ওল্ড দীঘা বা নিউ দীঘার মতো অত পর্যটক এখানে আসতো না। বর্তমানে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের মিলিত প্রয়াসে এই বিচটিকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে। রাত্রিবাসের জন্যও ছিল না কোনো থাকার জায়গা। বর্তমানে এখানে প্রচুর নতুন নতুন হোটেল এবং রেস্তোরাঁও তৈরি করা হয়েছে। এখন বলা যেতেই পারে দীঘায় আগত বেশিরভাগ পর্যটকের কাছেই উদয়পুর এক বিশেষ আকর্ষণের জায়গা হয়ে উঠেছে। এরকম কাপড়ের ছাউনির তলায় টেবিল আর চেয়ার রাখা থাকে। আপনারা যে দোকান থেকে মাছ কিনবেন তারাই আপনাদের সব রকমের ব্যবস্থা করে দেবে। আপনি যদি জলের মধ্যে বসতে চান তাহলে তারাই চেয়ার টেবিল দিয়ে বড় ছাতার ছাউনি করে দেবে। সূর্যাস্তের সময় সূর্যের আলো যখন বিস্তীর্ণ বালুরাশির ওপর পড়ে তখন সমস্ত বীচটি সোনালি বীচে পরিণত হয়। ভিজে বালুকণাগুলো যেন সোনার মতো ঝলমল করতে থাকে। আমরাও একটা টেবিল বুক করে বসে পড়লাম গরম গরম আমুদি মাছ ভাজা আর কাঁকড়া খেতে। বিস্তীর্ণ গোল্ডেন বিচে বসে গরম গরম মাছ ভাজা খেতে খেতে সূর্যাস্ত দেখার যে সুখ তা কোনোদিনও ভাষায় প্রকাশ করা যাবে না। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অনবদ্য। এখানকার স্থানীয় মানুষরাও খুবই আন্তরিক প্রকৃতির। এবার উদয়পুর থেকে বিদায় নেওয়ার পালা। চেয়ারে বসে গরম মাছ ভাজার সাথে সমুদ্র উপভোগ করতে করতে কখন যে 3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা একটা মোটর ভ্যান ভাড়া করে উদয়পুরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম দীঘা স্টেশনের উদ্দেশ্যে। আমরা এসেছিলাম মাত্র 2 দিনের জন্য। চোখের নিমেষেই যেন 2 দিন কেটে গেল। আবার ফিরে যেতে হবে সেই কর্মব্যস্ত জীবনে। যারা সমুদ্র ভালোবাসেন তাদের কাছে দীঘা শুধুমাত্র ভালোবাসা না, একটা আবেগও বটে। তাই যতবারই 1 বা 2 দিনের ছুটি পাই ঠিক তখনই যেন মন বলে একবার দীঘা ঘুরে আসি। দীঘা আসার সময় মনের মধ্যে যতটা না আনন্দ হয় তার থেকে অনেক বেশি কষ্ট হয় তখন দীঘা থেকে ফিরে যেতে হয়। আমাদের ট্রেন সন্ধ্যে 6টা 20 মিনিটে। সময়ের আগেই আমরা চলে এলাম দীঘা স্টেশনে। স্টেশনের বাইরে থেকেই হালকা কিছু খেয়ে উঠে পড়লাম ট্রেনে। ফেরার সময়ও আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে প্রায় 1.5 ঘন্টা লেট ছিল। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি ফিরবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।